আব্বা আজকে বাজার থেকে কিন্তু ইলিশ মাছ আনতেই হইব, নইলে আমি ভাত খামু না। ছেলের এমন বিশাল আবদার শুনে দিনমজুর বাবা ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মা এসে ছেলের পিঠে হালকা থাপড় দিয়ে বলল, তোরে কতবার বলমু যে ইলিশ মাছে কাটা থাহে, তুই কেন বুঝিস না? আমি ঠোঁট ফুলিয়ে আরো জোরে বললাম, না আজকে আমি ইলিশ মাছ খামুই। কাকারা কয়দিন পর পর খায়, সবাই কয় ইলিশ মাছ সেই স্বাদ। আমার বইয়েও লেখা আছে ইলিশ মাছ খুব সুস্বাদু। বাবা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ কমা বাজান, আজকে কামে যাই দেখি ইলিশ মাছ আনতে পারি কিনা। মা বাবার দিকে তাকিয়ে বলল, তুমি ওর কথা কানে নিও না, তোমার এই অসুস্থ শরীরটা নিয়ে বাড়তি কোনো কিছু কইরো না। বাবা শুধু হাসলো, সেই হাসিটা আজও আমার চোখে ভাসে। তারপর পুরনো গামছাটা কাঁধে ফেলে ঘর থেকে বের হয়ে কাজে চলে গেল। আমি উঠানে বসে সারাদিন বাবার অপেক্ষা করলাম। মনে হচ্ছিল আজ জীবনের প্রথম ইলিশ মাছ খাবো। সপ্তম শ্রেণীতে পড়ি তখন, ক্লাসে সবসময় প্রথম হই। স্যাররা খুব আদর করতেন। আমার ছোট্ট পৃথিবী জুড়ে ছিল শুধু মা বাবা আর অনেকগুলো স্বপ্ন। বিকেলের দিকে হঠাৎ গ্রামের রাস্তা দিয়ে রহিম কাকা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলল, ও রতনের বউ, তাড়াতাড়ি বাইরে আসো। আমি আর মা দৌড়ে উঠানে গেলাম। রহিম কাকার চোখ ভেজা, কাপা গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে, রতন কাজ করতে করতে স্ট্রোক করছে, হাসপাতালে নিয়েও বাঁচাইতে পারলাম না। এক মুহূর্তে আমার পৃথিবী থেমে গেল। মা বুক ফাটানো চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি বাবাকে দেখতে হাসপাতালে ছুটতে চাইলাম, কিন্তু গ্রামের মানুষ আমাকে শক্ত করে ধরে রাখলো। সেই রাতে আমাদের ঘরে ইলিশ মাছ আসেনি, এসেছিল বাবার নিথর দেহ। আমি বাবার মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলছিলাম, আব্বা আমি আর কোনোদিন ইলিশ মাছ চাইবো না, তুমি শুধু একবার উঠো। কিন্তু মৃত মানুষ আর কোনো উত্তর দেয় না। আজ 15 বছর পার হয়ে গেছে। আমি এখন সরকারি একটি বড় চাকরি করি, অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করেছি। বাবার স্বপ্ন ছিল আমি যেন মানুষ হই, সে স্বপ্ন পূরণ করেছি ঠিকই, কিন্তু বাবাকে দেখাতে পারিনি। পুরনো টিনের ঘরের জায়গায় পাকা একতলা সুন্দর একটা ঘর করেছি। মায়ের জন্য আলাদা রান্নাঘর, ভালো বিছানা, ওষুধ, সবকিছুর ব্যবস্থা করেছি। শুধু একটা জিনিস আর কখনো আমাদের ঘরে ঢোকেনি, মাছ। বাবার মৃত্যুর পর মা কোনোদিন মাছ মুখে তোলেনি। মাকে না খেতে দেখে আমি আর মাছ খাইনি। আজ অফিস থেকে ফেরার পথে মাছের বাজারের পাশ দিয়ে গেলে ইলিশ মাছের শাড়ি চোখে পড়ে। চকচকে রূপালী ইলিশ মাছগুলো দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে। মনে হয় আমার একটুখানি আবদারের দাম ছিল আমার বাবার জীবন। আমি জানি হয়তো সেদিন এমনিতেই বাবার শরীর খারাপ ছিল, হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল, তবু মন মানে না, নিজেকেই দোষী মনে হয়। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় বাবা দরজায় দাঁড়িয়ে বলছে, দেখ বাজান তোর জন্য ইলিশ মাছ আনছি। আমি ঘুম ভেঙে উঠে দেখি দরজার উপাশে কেউ নেই। এরই মধ্যে কাকারাও বদলে গেছে, যারা এক সময় আমাদের খোঁজও নিত না, এখন প্রায়ই বাড়িতে আসে। আমি চাকরি পাওয়ার পর থেকেই তারা খুব আপন হয়ে গেছে, খবর নেয়, নানা পরামর্শ দেয়। মা সব বুঝেও কিছু বলে না, শুধু মৃদু হেসে আপ্যায়ন করে। আমি মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি, মানুষকে সম্মান দিলে নিজের সম্মানও অটুট থাকে। সেই ঘটনার পর আমি আর কোনোদিন মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। মা যা ভালো মনে করে আমি সেটাই মেনে নিই, কারণ জানি এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যে মানুষটা, সে আমার মা। আর যে মানুষটা আমার আবদার মেটাতে মেটাতে জীবন দিয়েছে, সে আমার বাবা। সেদিন সকালে অফিসে বের হওয়ার সময় মা আমার শার্টটা ঠিক করে দিতে দিতে বলল, শোন আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসিস। আমি জুতোর ফিতা বাঁধতে বাঁধতে হেসে বললাম, কেন মা? মা একটু আমতা আমতা করে বলল, তোরে নিয়ে একটা মেয়ে দেখতে যামু, মেয়েটা অনেক সুন্দর, অনেক ভদ্র পরিবার। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে শুধু হাসলাম। মা বহুদিন ধরে আমার বিয়ের জন্য ব্যস্ত, এতদিন নানা অজুহাতে এড়িয়ে গেছি, কিন্তু এবার মায়ের চোখে অন্যরকম এক আশার আলো দেখলাম। আমি শুধু বললাম, ঠিক আছে মা, আজকে তাড়াতাড়ি ফিরমু। অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তখনও জানতাম না সেদিন যে মেয়েটিকে দেখতে যাচ্ছি তার সঙ্গে আমার অতীতের সম্পর্ক জড়িয়ে আছে। যার সাথে আমার বিয়ে ঠিক হলো সে আমার বাবার কাজের সাইটের মহাজনের মেয়ে। মহাজন আমার বাবাকে খুব ভালোবাসতেন, বাবাকে বন্ধুর মতো দেখতো। তার মেয়ের নাম মিথিলা। তার সাথে আমার বিয়ে হয়ে গেল ছোট আয়োজনে। বিয়ের কয়েকদিনের মধ্যেই মাকে খুব আপন করে নিয়েছে মিথিলা। একদিন মিথিলা লুকিয়ে তার বাবাকে ফোন দিয়ে বলল, বাবা আজকে বড় দেখে একটা ইলিশ মাছ পাঠিয়ে দিও। লোক দিয়ে তার বাবা বড় একটা ইলিশ পাঠালো। বাসায় ইলিশ মাছ দেখে মা খুব রেগে গেলেন। মিথিলা মায়ের রাগের তোয়াক্কা না করেই রান্না করতে লাগলো। আমি তখন অফিস থেকে এসে তাদের কাহিনী দেখছি। মা রুমে বসে কাঁদতে কাঁদতে বলছে, ওর যদি এতই মাছ খেতে মন চায় ওর বাপের বাড়ি যায় খাইতো, কেন ও এ বাড়িতে মাছ আনলো? মিথিলা রান্না শেষ করে আমাকে ডাক দিয়ে নিয়ে মায়ের রুমে গেল এবং মায়ের সামনে গিয়ে বলল, মা কতকাল এইভাবে থাকবেন বলেন? মাছের প্রতি রাগ করে লাভ তো নেই। আপনার ছেলে এত বড় হয়েছে, এখন পর্যন্ত একটা ইলিশ মাছ খেতে পারে নাই। আপনি মা হয়ে তাকে আজ পর্যন্ত খাওয়াতে পারলেন না। মা তখন চিৎকার করে বললেন, চুপ করো তুমি, ওর এই আবদারের জন্য আমি আমার স্বামীরে হারাইছি। একটা ইলিশের জন্য আমার স্বামী মারা গেছে, সেই মাছ আমি জীবনেও খাবো না। মায়ের কথা শুনে আমি আর 1 সেকেন্ড দাঁড়াতে পারলাম না কষ্টে। মা তাহলে আমাকে এত বছর বাবা মারা যাওয়ার জন্য দায়ী করে আসছিল? মিথিলা তখনও মায়ের রুমে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে। ছি, আপনি এটা বলতে পারলেন? আপনার ছেলের জন্য বাবা
বাবা মারা গেছে এটা কিভাবে বললেন? উনি ইলিশ মাছ যখন খেতে চেয়েছিল তার বয়সটাই কত ছিল বলেন? আর বাবা মারা গেছে স্ট্রোক করে, তিনি কিভাবে ইলিশের জন্য মারা যাবে? আপনাদের এই অভিমানের ভিড়ে যখন আমাদের সন্তান হবে, তখন সেই সন্তান যখন দেখবেন এই বাড়িতে মাছ রান্না হয় না, তখন তাকে কি জবাব দেব বলেন? আর আজকে যে কষ্টটা আপনার ছেলেকে দিলেন সে কোনোদিন ভুলবে না। মিথিলার কথাগুলো ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে যেন আমার বুকের ভেতরে এসে বিঁধল। মা তখনও ফুপিয়ে কাঁদছেন, কিন্তু মিথিলার ওই কথাগুলোর পর ঘরে এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে এলো। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। 15টা বছর ধরে যে অপরাধবোধকে আমি বুকের ভেতর তিল তিল করে লালন করেছি, যে কষ্ট আমাকে প্রতি রাতে ঘুমাতে দেয়নি, আজ জানলাম আমার মাও মনে মনে আমাকে বাবার মৃত্যুর জন্য দায়ী ভেবে এসেছেন। যেই মা আমার একমাত্র আশ্রয়, যার মুখে হাসি ফোটাতে আমি নিজের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছি, সেই মায়ের অন্তরে আমার স্থান একজন বাপ খেকা ছেলের। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছিল। তবুও কোনো মতে টেনে টেনে সোজা নিজের ঘরে চলে এলাম। ধপ করে বিছানায় বসে পড়লাম। চোখের কোণ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। কয়েক মিনিট পর মিথিলা ধীর পায়ে ঘরে ঢুকলো। তার হাতে পানির গ্লাস। সে গ্লাসটা টেবিলে রেখে আমার পাশে এসে বসলো। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। মিথিলা নরম গলায় আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি নিজেকে এভাবে শাস্তি দেওয়া বন্ধ করো। তুমি সেদিন ছোট ছিলে, তোমার কোনো দোষ ছিল না। আমি ভেজা গলায় বললাম, মিথিলা, মা ঠিকই বলেছে। আমি যদি সেদিন ওই আবদারটা না করতাম, বাবা হয়তো বাড়তি খাটাখাটনি করতে যেতেন না। বাবা হয়তো আজও বেঁচে থাকতেন। মিথিলা আমার দিকে শক্ত চোখে তাকালো। সে বড় হওয়া এক বুদ্ধিমতী আর স্পষ্টভাষী মেয়ে। তার বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই বাবার কাজের সাইটের মহাজন ছিলেন। বাবা ছিলেন অত্যন্ত সৎ আর পরিশ্রমী, তাই মহাজন তাকে পরিশ্রমের চেয়েও বেশি বন্ধুর মতো সম্মান করতেন। মিথিলা ছোটবেলা থেকেই তার বাবার মুখে আমার বাবার গল্প শুনে এসেছে। সে আমাদের পরিবারের এই অলিখিত কষ্টের ইতিহাসটাও জানতো। মিথিলা আমার চোখের পানি মুছে দিয়ে শান্ত স্বরে বলল, তোমার কি মনে হয় আমার বাবা তোমার বাবাকে ভালোবাসতেন না? আমার বাবা আমাকে বলেছেন সেদিন সাইটে তোমার বাবার হঠাৎ শরীর খারাপ লাগছিল। মহাজন তাকে কাজ থামিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু তোমার বাবা হেসে বলেছিলেন, মহাজন সাহেব, আজকা পোলাডারে ইলিশ মাছ খাওয়ামু, একটু বাড়তি কাম না করলে পোলাডার মুখটা মলিন হয়ে থাকবো। তোমার বাবা তোমাকে ভালোবেসেছিলেন, আর সেই ভালোবাসার টানে তিনি হাসি মুখে পরিশ্রম করেছিলেন, কিন্তু তার মৃত্যু হয়েছিল স্ট্রোকে, কোনো অভিশাপে নয়। মিথিলা একটু থেমে আবার বলতে লাগলো, মা গত 15 বছর ধরে নিজের কষ্টটাকে একটা জিদে পরিণত করেছেন। তিনি ভাবেন ইলিশ মাছকে দূরে রাখলেই যেন তোমার বাবার স্মৃতিকে সম্মান জানানো হবে, অথচ তিনি বুঝতে পারছেন না এই জিদের আগুনে তিনি তোমাকেও জ্বালিয়ে ছারখার করছেন। আজ যদি এই ঘরের বরফ না গলে, তবে আমাদের ভালোবাসার সংসার, আমাদের আগামী ভবিষ্যৎ সবকিছু এই বিষাদে ডুবে যাবে। আমি নীরব রইলাম। মিথিলার কথার প্রতিটি যুক্তি আমার বন্ধ চোখের সামনে আলো জ্বেলে দিচ্ছিল। বিকেলের দিকে মা আস্তে আস্তে আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ালেন। মায়ের মুখটা একদম ফ্যাকাশে, চোখের নিচে কালি জমেছে। মিথিলা উঠে গিয়ে মায়ের হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলো। মা আমার দিকে তাকালেন। 15 বছর পর আজ মায়ের চোখে আমি রাগের চেয়েও বেশি এক গভীর অপরাধবোধ দেখতে পেলাম। মা কাপা গলায় বললেন, তুই আমারে ক্ষমা করবি বাজান? আমি চমকে উঠে দাঁড়ালাম আর বললাম, মা তুমি এসব কি বলছো? মা ডুকরে কেঁদে উঠে বললেন, মিথিলা আজ আমার চোখ দুটো খুলে দিছে রে। আমি তোরে এত বছর ধরে নিজের মনের অজান্তে যে শাস্তি দিছি, তা কোনো মা তার সন্তান রে দিতে পারে না। তোর বাবা তোরে পরাণের চেয়েও বেশি ভালোবাসতো। আমি তোরে দোষ দিতাম না রে বাজান, আমি আসলে নিজেকে দোষ দিতাম। ভাবতাম আমি কেন সেদিন তোর বাবাকে আটকে রাখলাম না। সেই রাগ আর কষ্টটাই আমি তোর আর মাছের উপর ঝাড়তাম। আজ মিথিলার কথা শুনে বুঝলাম তোরে তো আমি বাঁচতেই দেই নাই। মা আমার কাছে এসে আমার মাথাটা বুকে টেনে নিলেন। এতদিন পর মায়ের বুকের সে চেনা গন্ধ আর উত্তাপে আমার চোখের বাঁধ ভেঙে গেল। মা মিথিলার দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, বৌমা, তোর শ্বশুররে আমি ধরে রাখতে পারি নাই, কিন্তু আজ তোর কথা শুনে বুঝলাম তুই আমার সংসারটারে সত্যি সত্যি আগলে রাখতে আইছিস। যা খাবার বাড়বি চল। আজ 15 বছর পর আমার পোলা তার বাবার পছন্দের আর নিজের স্বপ্নের ইলিশ মাছ খাবে। ডাইনিং টেবিলে যখন ধোয়া ওঠা গরম ভাতের পাশে সর্ষে ইলিশের থালাটা রাখা হলো, তখন পুরো ঘর জুড়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। প্রথম লোকমাটা মুখে দেওয়ার আগে আমি একবার দরজার দিকে তাকালাম। আমার আর মনে হলো না দরজার ওপাশে কেউ অনুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো আমার বাবা বহু দূর থেকে কাঁধে সেই পুরনো গামছাটা ফেলে আমাদের দেখে মিটি মিটি হাসছেন আর বলছেন, খা বাজান, পেট ভয়রা খা। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে উঠেছিল ঠিকই, কিন্তু আজ আর বুকটা ভারী লাগছে না। দীর্ঘ 15 বছরের অমাবস্যা পেরিয়ে আজ আমাদের স্মৃতির কাজ করে অবশেষে আলোর উৎসব শুরু হলো। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।